2023। পরের বৃহস্পতিবার যখন বিবেকানন্দ পার্কে সারা রাতের ফাংশনে জমজমাট আসরে সোহম এবং অপালা শুদ্ধ কল্যাণে গান ধরেছে, তখন রণ 2 ঘন্টার ওপর মেট্রোর তলায় সুমনের জন্য অপেক্ষা করে করে অবশেষে যাবার জন্য পা বাড়ালো। হঠাৎ সে দেখতে পেল একটা ইম্পোর্টেড কার এসে থামলো। তার থেকে নিচে নেমে সুমনকে নামালো একটি বিজ্ঞাপনের মডেলের মতো দেখতে ছেলে। প্রথমটা সুমন তাকে দেখেও দেখল না। দুজনেই ওরা মেট্রোর ভেতর ঢুকে যাচ্ছিল। হঠাৎ সুমন পেছন ফিরে বলল, হাই রণ, তুমি এখানে কতক্ষণ? বলতে বলতে একটা চোখ ছোট করে টিপল সে, মুখে একটা দুষ্টু হাসি। সঙ্গের ছেলেটি পেছন ফেরেনি। সুমন তার হাত ধরে টানল, তারপর রণকে দেখিয়ে বলল, মিট রণ, ওয়ান অফ মাই ব্লাইন্ড অ্যাডমায়ারার্স। রণ, দিস ইজ সঞ্জয়, বাবার পার্টনারের ছেলে, বম্বে থেকে এসেছে। মোস্ট প্রবাবলি উই আর গোয়িং টু বি এঙ্গেজ সুন। সঞ্জয় ছেলেটি রণর দিকে ফিরেও দেখল না, বিড়বিড় করে কি একটা বলল, তারপর সুমনের চিঠে হাত দিয়ে মেট্রোর ভিতর ঢুকে গেল। অনেকদিন পর এই বিশাল জনমণ্ডলীর সামনে বড় রাগ গাইতে পেরে সোহমের বুকটা ভরে ভরে উঠছে। তার অভ্যাস হঠাৎই দ্রুত লয়ের দিকে চলে যাওয়া। এটাকে অপালা তার ধৈর্য, বিলম্বিতে তার অজস্র সুর বৈচিত্র্য দিয়ে সংযত করে রেখেছে। অপালার গান আজ আকাশের মতো, যার উপর দিয়ে বহু মেঘের সূর্যোদয়, সূর্যাস্তের, চন্দ্র তারকারাজির খেলা হয়, আবার মিলিয়ে গিয়ে সেই গভীর নীল ব্যাপ্তি বেরিয়ে পড়ে। সোহমের গান যেন সমুদ্র, বারবার ফিরে যায়, বারবার সহস্র ব্রেকারে ভেঙে পড়ে। কখনো একইভাবে নয়, কখনো হামাগুড়ি দিতে দিতে ছুটে আসছে সুর, দূর থেকে একটা কলরোল আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। কখনো হুশ করে এসে ফেনায় ভর্তি জলরাশি ছড়িয়ে গেল। তার সেই সুরের সমুদ্রের ওপর জ্যোৎস্নার আদিগন্ত রূপলি ঝাড়ির জল ছিটিয়ে দিচ্ছে অপালার মন্দর বা বাজরে। সোহম সেই জ্যোৎস্নার রাশি ফেনার কিরিটে ঢেউয়ের মাথায় মাথায় জড়ো করছে। হলকের পর হলকে, খেয়ালের পর তারানা, তারপর তিলাং ঠুংরি গেয়ে তার কতকগুলো জনপ্রিয় গজল ধরল সোহম। বহু অনুরোধ আসছে। ভজন, অপালা দত্তগুপ্তর ভজন, একদল চেঁচিয়ে বলে উঠল। অপালা দুটি মাত্র নিবেদন করল, না তিরাথ মে না মুরাথ মে, मैं तो तेरी पास में, আর সাধো সাধো মন কা মান ত্যাগো, কাম ক্রোধ সঙ্গত দুর্জনহি, ইনতে আহনিসি ভাগো। বহু অনুরোধ উপরোধ সত্ত্বেও সে আর কান দিল না। গলায় কষ্ট হচ্ছে জানিয়ে মাপ চাইল। দুজনে মিলে আজ প্রায় 4 ঘন্টা পার করে দিয়েছে। আজ বাড়ি থেকে কেউ আসেনি, নানান কারণে। সোহম গ্রিন রুমে এসে বলল, অপু, তোর কর্তা কি একটু জেলাস হয়ে উঠছেন আমার উপর? অপালা বলল, যা না, যতগুলো প্রোগ্রাম একসঙ্গে করলাম, ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসে রইলেন, প্রতিদিন তোকে সঙ্গে করে নিয়ে আসছেন, মাস্টার মশাইয়ের বাড়িতেও থেকে থেকেই এসে পড়ছেন, আজই শুধু আসেননি দেখছি। তুই ভুলে গেছিস সোহম, আমার গান শুনেই উনি আমাকে পছন্দ করেছিলেন। উনি গান খুব ভালোবাসেন। আমি আসবার আগের প্রোগ্রামগুলোতেও এভাবে থাকতেন সারাক্ষণ। অপালা বলল, তুই আসবার আগে আমি আর প্রোগ্রাম করেছি কই, অতি সামান্য। লেটস হোপ ফর দ্য বেস্ট অপু। আমার কিন্তু মনে হয়, কিছু মনে করিস না, শিবনাথদাকে ওপর থেকে যতটা সরল বলে মনে হয়, ভেতরে উনি ততটা না। এ কথা অপালা জানে। সোহম বলল, এই শাড়িটা তোকে কে দিয়েছে? গরদ? কে আর দেবে, উনি এই প্রোগ্রামটার জন্য বিশেষ করে কিনে আনলেন। এটা গরদ নয়, কারিয়াল। তাহলে আমার সন্দেহ ঠিকই। এডিনবরায় বৃন্দা বলে একটি মেয়ের সঙ্গে খুব ভাব হয় আমার। গজল ভীষণ ভালোবাসত। সারা ইংল্যান্ডেই একরকম আমার ইমপ্রেসারিওর কাজ করেছি। তার হাজব্যান্ডও অবিকল এইরকম করতেন। অলদো হি হিমসেলফ ওয়াজ আ নাম্বার 1 ডন জোয়ান। তাই আমার স্বামী এরকম নয় সোহম, এভাবে বলিস না, আমার খারাপ লাগছে। সরি অপু, বৃন্দার স্বামীর পুরো চরিত্রটার সঙ্গে আমি শিবনাথদার তুলনা করতে চাইনি। আসলে বহু দেশের বহু মানুষের সঙ্গে মিশে মিশে আমি ঝানু হয়ে গেছি। আর অপু, তুই এখনো সেই 20 বর্ষীয়া বালিকাই রয়ে গেলি। সুরের আমি, সুরের তুমি, তাই দিয়ে যায় চেনা। অপালা বলল, ঠিকই বলেছিস, তোর মতো যদি মনের কথা মুখের ভাবে ফোটাতে পারতুম।
আমি অন্তত প্রকাশ্য আসরে বসে ভাবাবেগে কাঁদি না অপু। অপালা মুখ নিচু করে ফেলল। সোহম এখন রাত শেষ পর্যন্ত গান শুনবে। অপালা কিছুতেই শুনল না, চলে গেল। বাড়ি এখন নিঝুম। দরজা খুলে দিল টিটু। অপালা বলল, রণ ফিরেছে? কখন? এখন 12:30 বাজছে মা। খেয়েছে? বলতে পারবো না। কেন বলতে পারবি না? অসহিষ্ণু গলায় বলল অপালা। আহা, খেতে দেওয়া টেওয়া ওসব ঠাম্মার ডিপার্টমেন্ট, আমি কি করে জানবো? দাদার ধারে কাছে আমি থাকি নাকি? কথায় কথায় যা রেগে যায়, একমাত্র ঠাম্মাই ওকে ট্যাকল করতে পারি। কম্বলের মধ্যে যখন ঢুকলো অপালা, তখন রাত 1:30 হবে। শিবনাথের রকম সকম দেখে অপালা বলল, প্লিজ আজ আমায় ছেড়ে দাও, ভালো লাগছে না। একে গেয়ে সে ক্লান্ত, তার উপর রণর জন্য সমস্ত মনটা তার ভার হয়ে আছে। শিবনাথ বললেন, তা ভালো লাগবে কেন? সোহম হলে হয়তো লাগতো। অপালা পাশ ফিরে শুয়েছিল। প্রবল বিস্ময় এবং ব্যথায় সে উঠে বসল। সোহম তাহলে ঠিকই বুঝেছে, তার স্বামীকে তার চেয়ে সোহম বেশি চিনেছে। সে শিবনাথের শরীরের উপর ঝুঁকে বলল, কি বললে তুমি? যা বলেছি তুমি শুনেছ। এক কথা দ্বিতীয়বার বলতে আমার ঘৃণা হয়। অপালা বলল, যা বললে দ্বিতীয়বার একথা আর উচ্চারণ করো না। শিবনাথ হতভম্ব হয়ে গেছেন। এই দীর্ঘ বিবাহিত জীবনে অপালা কোনোদিন কোনো কারণেই এরকম কঠিন অনম্র সুরে কথা বলেনি। তিনি মরিয়ার মতো বললেন, যদি দ্বিতীয়বার উচ্চারণ করি তাহলে কি হবে? কি করবে তুমি আমার? অপালা বলল, দেখতেই পাবে কি হবে। শেষ কথা ঠিক কি তা কেউ বলতে পারে? শিবনাথ হঠাৎ কেমন ভেঙে পড়লেন। তবে তুমি আজকাল আমায় এমন করে ফিরিয়ে দাও কেন? জবাব দাও। অপালা বলল, তোমাকে আমি চিরকাল ফিরিয়ে দিতে চেয়েছি, পারিনি। আমি ভদ্র বলে, তোমাকে আঘাত করতে আমার কষ্ট হয় বলে, প্রতিবাদ আমার আসে না বলে। কিন্তু তুমি, তোমার মতো এরকম শান্ত ধীর স্থির দেখতে মানুষ, তুমি তুমি প্রত্যেকবার আমাকে নির্মমভাবে রেপ করো। আমি ছাড়া আর অন্য কোনো মেয়ে এই জিনিস বছরের পর বছর সহ্য করতো না। তুমি হয় ভালোবাসো না, নিষ্ঠুর স্বভাবের মানুষ, তোমার ভদ্র শান্ত মুখোশটা শুধু খুলে যায় আমার কাছে, যাকে তুমি চিরকাল বোকা সরল নিরীহ বলে উপেক্ষা করে এসেছো। আর নয়তো তুমি তুমি ভালোবাসতে শেখোনি। এত কথা, এত নির্মম কথা এভাবে অপালা কোনো দিন কাউকে বলেনি। শিবনাথ বললেন, তুমি শিখেছো ভালোবাসতে? তুমি জানো, তুমি তো একটা পাথরের টুকরোর মতো, একটা নিশ্চেতন জড় পদার্থের মতো। আক্রমণ করলে মানুষকে তার সমস্ত পেশি শক্ত করতেই হয়। তাহলে আগে বলনি কেন? কেন জানাওনি? নিজে যদি জানো কি চাও, তাহলে কেন জানাওনি? অপালা ক্লান্ত করুণ স্বরে বলল, ভালোবাসা ঠুংরির মোচড়ের মতো, গজলের পুকারের মতো, সেতারের তরফের তারগুলোর ঝিনিঝিনি আওয়াজের মতো। তুমি গান এত ভালোবাসো আর এইটুকু অনুভব করবে না, আমি কি করে জানবো বলো? অপালার স্বর নির্জন মধ্যরাতের ঘরের মধ্যে বেহাগের পকড়ের মতো বাজতেই লাগলো, বাজতেই লাগলো। কিছুক্ষণের মধ্যেই দুজনে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন, কিন্তু দুজনেরই ঘুম অগভীর। শিবনাথ স্বপ্ন দেখলেন তিনি আকাশের ওপর দিয়ে ছুটছেন কাকে একটা ধরবার জন্য, কিন্তু যেই কাছে পৌঁছাচ্ছেন সে মিলিয়ে যাচ্ছে। কখনো সে যেন মিতুলের মতো, কখনো তাদের অফিসের এক উত্তরপ্রদেশীয় মহিলা অফিসার, কখনো সেটা এক টুকরো মেঘ। আর সারাক্ষণ পেছন থেকে মিশ্র কালেংড়ায় ঠুংরি গাইছে কে। তিনি গাইবার চেষ্টা করছেন, পারছেন না। গলাটা মিতুলের মতো। অপালা স্বপ্ন দেখল তার বিয়ে হচ্ছে। বুকের ভেতরটা অস্থির কান্নার দাপাদাপি। কার সঙ্গে যেন বিয়েটা হবার কথা ছিল, অথচ হচ্ছে না। সে দেখল বিয়ের পিঁড়ির ওপর সোহম দাঁড়িয়ে আছে, সেই বহুদিন আগেকার তরুণ কান্তি সোহম। সোহম পরম মমতায় তার মুখের উপর হাত বুলিয়ে দিচ্ছে। সে কাঁদছে, কিন্তু এটা যেন একটা ফিল্ম। দর্শকদের মধ্যে খুব মলিন মুখে দাঁড়িয়ে আছে রণ। রণ বলে একটা অস্ফুট চিৎকার করে জেগে উঠল অপালা। বাইরে পাখির কাকলি শোনা যাচ্ছে, ঘুম ভাঙা আধো আধো স্বর। শিবনাথ অঘরে ঘুমোচ্ছেন। অপালাও পাশ ফিরে ঘুমিয়ে পড়ল আবার, চোখ জড়িয়ে আসছে।
24। 10টা বেজে গেলেও যখন রণ নিচেও নামলো না, দরজাও খুলল না, তার ঠাকুমা অস্থির হয়ে বললেন, হ্যাঁ রে, রাগ বলে কি এতই রাগ? তোদের ভয়কেও বলিহারি। একটা এক পটকা ছেলে, তার ভয় বাড়ি শুদ্ধ ভিড়মি যাচ্ছে। যা না, একবার গিয়ে দরজা ধাক্কা দিয়ে দেখই না। টিটু, বনি। বাবা কাকা দুজনেই অফিস বেরিয়ে গেছে। লাল চোখে অপালা ঘরের কাজকর্ম সারছিল। আজকে সে নিজেই উঠেছে 9টায়। রাধুনী ফোটানো চা দিয়ে গেছে, সে স্পর্শ করেনি, বেসিনে ঢেলে দিয়েছে চুপি চুপি। দ্বিতীয়বার চাইতে লজ্জা করেছে। সে বলল, ঠিক আছে, আমি দেখছি। ছাতে এখনো মোলায়েম রোদ্দুর, একটা উত্তুরে হাওয়া দিচ্ছে। একটা শাল গায়ে জড়িয়ে অপালা ছাতে উঠে গেল। রণ, এই রণ। দরজায় কড়া নেই। সে প্রাণপণে ধাক্কা দিতে লাগলো, কোনো সাড়া শব্দই নেই। ডান দিকে একটা জানলা আছে, ছাতের এক কোণে চলে গেলে ঘরের ভেতরটা খানিকটা দেখা যায়। অপালা চলে গেল সেই কোণে। আয়নায় খাটের মাঝখানটার প্রতিবিম্ব পড়েছে, পুরো জামা কাপড় পরা একটি যুবকের ঊর্ধ্বাঙ্গ। সে কিরকম এলিয়ে পড়ে ঘুমোচ্ছে, কোমরের দিকটা খাটের নিচের দিকে ঝুলছে। জেগে জেগে সারা না দিত একরকম, কিন্তু এত ডাকাডাকি ধাক্কাধাক্কিতেও ঘুম ভাঙছে না। অপালার বুকের ভেতরটা ভয় কেমন আনচান করতে লাগলো। বনি, টিটু পাড়ার কয়েকটি ছেলেকে ডেকে আনলো। তারা কোণ থেকে ঘরের অবস্থা দেখে গম্ভীর মুখে বলল, ভালো ঠেকছে না, দরজা ভাঙতে হবে। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা গেল কোনো মতেই রণর ঘুম ভাঙছে না। ঘাড়টা এলিয়ে এলিয়ে পড়ছে। মনোহর নাড়ি দেখলেন, খুব ক্ষীণ। অপালা আর দাঁড়ায়নি, সে ছুটে গেছে নিচে। সোহম আরেকবার পাশ ফেরার চেষ্টা করছে। ফোনটা বেজে উঠল। বিরক্ত মুখে সোহম বলল, সোহম চক্রবর্তী বলছি। সোহম, আমি অপু বলছি। রণ ঘুম থেকে কিছুতেই উঠছে না, দরজা ভাঙতে হয়েছে। সোহম, শিগগিরই। তড়িৎ গতিতে জামা গলিয়ে নিল সোহম। ঠিক পাশেই তার ডাক্তার বন্ধু থাকেন। তাকে ঘুম থেকে তুলে যখন পৌঁছালো, তখন ওদিক থেকে অ্যাম্বুলেন্সও পৌঁছাচ্ছে। তার চোখ উল্টে দেখেই ডাক্তার বললেন, ইমিডিয়েটলি হাসপাতাল। কিছু খেয়েছে না, বৃষ্টিস নয়, মনে হয় কোনো বারবিচুরেট। দেখা যাক। সারাদিন গেল। যখন রাতও যায় যায়, কপালে করাঘাত করে পারুলবালা বললেন, যার মা জন্ম থেকে একবারও ফিরে দেখল না, তারে যন্তর আর পাখোয়াজ নিয়ে সারাটা জীবন নিজের খেওয়ালে টানাটানা করে কাটিয়ে গেল, রাত 12:30 একটায় মাথায় ফুল নিয়ে বাড়ি ফেরে, তার ছেলের আর এর চেয়ে ভালো ভাগ্য কি করে হবে? হাউ হাউ করে কাঁদছেন তিনি। তখনই বলেছিলুম শিবু, আমাদের গেরস্ত ঘর, গেরস্ত বই ভালো বাবা। তা কুহকে পড়লে কি আর কারো কোনো জ্ঞানগম্যি থাকে? হাসপাতালে শিবনাথ, সোহম, বিশ্বনাথ। অপালাকে আসতে দেওয়া হয়নি, কোনো মেয়েকেই না। কিন্তু ভোরের দিকে সবার অলক্ষ্যে অপালা বেরিয়ে পড়ল। সে আর টিকতে পারছে না। ভোরের ট্যাক্সি কেন কে জানে ভদ্রমহিলাকে উদ্ভ্রান্ত চেহারা দেখে চটপট পৌঁছে দিল। হাসপাতালের লাউঞ্জে বিশ্বনাথ ঝুলছিল, শিবনাথের চোখ লাল, সোহম পায়চারি করছে। অপালাকে শিবনাথই প্রথম দেখতে পেলেন। তুমি তুমি কেন এলে? সোহম বলল, ঠিক আছে শিবনাথদা, ছেড়ে দিন, এসেছে যখন। একটু পরেই সিস্টার এসে ডাকলেন, এমার্জেন্সি 11 নম্বর। তিনজনেই একসঙ্গে উঠে দাঁড়ালো। ভালো আছে, আউট অফ ডেঞ্জার, হি ইজ ভেরি টায়ার্ড। একজন কেউ যান। অপালা এগিয়ে যেতে নার্সটি বললেন, আপনি মা? হ্যাঁ। যান, বেশি কথা বলবেন না। রণ এখন বিছানার সঙ্গে মিশে আছে, তার মুখ নীলচে কালো, হাতে স্যালাইনের সূচ। সামনে একটা টুল টেনে অপালা বসল। আস্তে আস্তে ডাকলো, রণ। অনেক কষ্টে আস্তে আস্তে চাইল রণ। অপালা বলল, এই দেখ, আমি তোর মা। মা এসেছি। আমি তোর বন্ধু রণ, কোনো ভয় নেই, দুঃখ নেই, আমরা সবাই আছি, সব্বাই। তোর বোনেরা, বাবা, কাকা, আমি, সোহম মামা, দাদু, দিদা, সব্বাই তোর পাশে। তুই একদম ভেঙে পড়বি না। নার্স এসে বললেন, আর না। রণকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে সোহম বলল, ওর পক্ষে একটা চেঞ্জ অফ অ্যাটমসফিয়ার দরকার, একান্ত দরকার শিবনাথদা। ও আমার কাছে থাকুক কদিন। শিবনাথ অবাক হয়ে বললেন, তোমার কাছে? ওখানে তো কোনো মেয়েই নেই, কে নার্সিং করবে? ছেলেরাও ভালো নার্সিং করতে পারে, আপনার কোনো ভয় নেই। দাদু দিদা প্রচন্ড আপত্তি করেছিলেন,
সোহম স্থির গলায় বলল, ইট ইজ কোয়াইট ক্লিয়ার ও এখান থেকে আপনাদের কাছ থেকে চলে যেতে চেয়েছিল। ওকে আমার কাছে যেতে দিন, আই নো হাউ টু টেক কেয়ার অফ হিম। রণকে যখন জিজ্ঞেস করা হলো তখন সে হ্যাঁ না কিছুই বলল না। হঠাৎ যেন তার দুর্দান্ত জেদ, মেজাজ এবং ইচ্ছাশক্তি সব ফুরিয়ে গেছে। সোহম তার খাটের পাশেই একটা খাট পাতিয়েছে। রণ তার ঘরেই থাকবে। পাশের বাড়ি থেকে ডাক্তার এসে প্রতিদিন দেখে যাবেন, অর্থাৎ গল্পচ্ছলে নাড়ি, প্রেশার, মেজাজ সব দেখে যাবেন। বনমালী ঘন্টায় ঘন্টায় খাবার আনছে, ফলের রস, চিকেন স্যুপ, দুধ, ছানা, পুডিং, স্টু। খুব মৃদু স্বরে কোনো বাজনা চলানো থাকে পাশের ঘরে, কখনো তাও না। রণ শুয়ে থাকে শূন্য চোখে। সন্তুর বাজলে সে ভারী আরামের একটা ঘুম ঘুমোয়। বাড়ি থেকে বোনেরা, ঠাকুমা, বাবা সবাই এক এক করে তাকে দেখতে আসেন। মা এলে আর উঠতে চায় না। বনি টিটু এলেই সোহম তাদের সঙ্গে নানা রকম খেলা খেলে। দাবা, চাইনিজ চেকার এসব তো আছেই, আরো নানা রকম বিদেশি খেলা তার কাছে আছে। একটা পিসি আছে, সেটা নিয়ে টিটু যা ইচ্ছে করে, কোনো বারণ নেই। একদিন সোহম বলল, দেখি তোদের উচ্চারণ কিরকম দুরন্ত হয়েছে, বল দেখিনি। শি সেলস সি শেলস অন দ্য সি শোর। খেলতে খেলতে বনি আগে হারে, তারপর টিটু, তারপর সোহম। কেন সোহম মামু, তুমি সবসময় জিতবে? আরে বাবা, আমি কত বছর ধরে সরগম সেধেছি, গানের বাণীর টুকরো নিয়ে বলতান সেধেছি, তোরা আমার সঙ্গে পারবি কেন? হঠাৎ রণ দুর্বল গলায় বলল, তাহলে মায়ের সঙ্গেই তোমার লড়াই চলুক। অপালা চুপচাপ রণর শিয়রের কাছে বসে থাকে, কখনো কখনো মাথায় হাত বুলিয়ে দেয়। যে কোনো ছুতোয় সে রণর শরীরটা, তার মুখ, কপাল, চুল একটু স্পর্শ করতে চায়। তার হাত ভীষণ নরম, যেন নতুন ওঠা গাছের পাতার মতো, কিংবা ফুলের পাপড়ির মতো তার স্পর্শ। রণর ভালো লাগে খুব, কিন্তু সে বলে না। সোহম বলল, অল রাইট, স্টার্ট অপু। অপালা বলল, থাক না। বাহ, থাকবে কেন? 10 মিনিট হয়ে গেল, তখনও সে বলে চলেছে নির্ভুল। রণ দুর্বল স্বরে আবার বলল, দ্যাটস গুড। শুধু গান প্র্যাকটিস করে এতটা পরিষ্কার উচ্চারণ এত তাড়াতাড়ি তোমরা করতে পারছো? সোহম বলল, হ্যাঁ, আমরা আরো অনেক কিছু করতে পারি, শুধু গান করি বলে। কি কি পারো? ছেলে মানুষের মতো বলল রণ। আমরা মানুষের মনের কথা বুঝতে পারি, দুঃখ ভুলতে পারি, ভোলাতে পারি, অসুখ ভালো করতে পারি। রণ মুখটা ফিরিয়ে নিল। সোহম বলল, ইনফ্যাক্ট একবার তোর মা শুদ্ধ দিনের পর দিন গান শুনিয়ে আমার একটা বড় অসুখ থেকে বাঁচিয়ে তুলেছিল। অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো রণ। বলল, তাহলে আর ডাক্তারের দরকার কি? মা তো একটা চেম্বার খুলে বসলেই পারে, তুমি আর মা। সোহম বলল, আমি মানসিক অসুখের কথা বলছি। অপালার চোখের ইঙ্গিতে টিটু, বনি ঘর ছেড়ে বেরিয়ে গেল। শিয়রের কাছে নীরবে বসা অপালার অস্তিত্ব এখন রণ ভুলে গেছে। সোহমের সঙ্গে এখন তার ভীষণ ভাব। সোহমকে সে চোখের আড়াল করতে চায় না। অনেকক্ষণ চুপ করে থেকে রণ বলল, মনের কথা বুঝতে পারো? ম্যাজিশিয়ানের মতো পারে কি, তবে আমাদের অনুভূতি খুব সূক্ষ্ম হয়ে যায় রণ। কিছুটা আন্দাজ করতে পারি বই কি। যেমন বুঝতে পারি তুই প্রেমে টেমে পড়ে আত্মহত্যা করতে গিয়েছিলি। ইট ওয়াজ নট ফর লাভ, ইট ওয়াজ ফর হেট। যথাসম্ভব শান্ত গলায় রণ বলল, ওই হলো, লোকে বলে একটা আরেকটার উল্টো পিঠ। না না, ঘেন্না। আমি মেয়ে জাতটাকেই ঘেন্না করি। ন্যাকা, কুটিল, চতুর, বিবেক বলে কোনো বস্তু নেই। আই হেট দেম ইন অল ফর্মস। তোর বোধহয় একটা খুব বাজে মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল রণ, তাই এমন মনে হচ্ছে। আমারও একবার অমন হয়েছিল, বাট দ্যাট স্টেজ ইজ ওভার ফর মি, অ্যান্ড ইট উইল সুন বি ওভার ফর ইউ টু। লাইফ ইজ সো বিউটিফুল অ্যান্ড উইমেন আর ভেরি ভেরি মাচ পার্ট অফ দ্যাট বিউটি। রণ বলল, জানি, আমি জানি জীবন খুব সুন্দর, বাট আই অ্যাম শাট আউট অফ ইট। কেন? কি আছে আমার? টিটুর মতো ব্রেন নেই, বনির মতো লাভলিনেস নেই, মায়ের মতো গলা নেই। একটা অ্যাভারেজতম বাঙালির চেয়ে আমি এতটুকু একটা ভগ্নাংশ বেশি নয়। মায়ের রেকর্ডের রয়্যালটি দিয়েই হয়তো বাকি জীবন কাটাতে হবে। তুই একেবারে এতটা ভেবে ফেললি রণ? কত বয়স তোর? 22। এটা কম বয়স হলো? আর কবে কিছু করব? আরে চেষ্টাটা ঠিকভাবে ঠিক দিকে করতে হয়। আমরা তো আছি,
একটা কথা বলি, একটা জীবন মানে সারা জীবনই ধরে নে, তার প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাতে হয়। কাজে লাগানো মানে শুধু শ্রম নয়, উপভোগও। দ্য জয়স অফ লাইফ আর বাউন্ডলেস। আমিও তো তাই মনে করেছিলাম। সকলে যখন আমাকে দিনরাত পড়াশোনার জন্য টিকটিক করত, আমি পারতুম না, বুঝতুম এ আমার ভালো লাগছে না, তাই বেরিয়ে যেতুম। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতুম। আড্ডা উইথ গুড ফ্রেন্ডস একটা দারুণ রিক্রিয়েশন। হ্যাঁ, ঠিকই বলেছিস, বাট সামহাউ ইট ডিডন্ট ওয়ার্ক ইন ইয়োর কেস, তাই তো? এখন যে বেঁচে উঠেছিস, বুঝতে পারছিস তো লাইফ ইজ গ্রেটার দ্যান লাভ। ইয়া, দ্যাট কাইন্ড অফ লাভ, রানিং আফটার সামবডি লাইক ম্যাড। রণ এবার অর্ধেকটা উঠে বসেছে। সে তার শিয়রের কাছে বসে থাকা মাকে দেখতে পেল। একটু অপ্রস্তুত হয়ে বলল, "এই, তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছো কেন? উই আর টকিং অ্যাজ ওয়ান ম্যান টু অ্যানাদার।" অপালা মৃদু গলায় বলল, "আমাকেও ম্যান বলেই ধরে নে না।" কিন্তু রণ আর কিছুতেই কোনো কথা বলল না। পরদিন তখনও রণ বিকেলে ঘুম থেকে ওঠেনি। পাখিদের কাকলি আরম্ভ হয়ে গেছে। রাধাচূড়ো গাছটায় অপালা এসে তার মাথার দিকে জানলায় পিঠ করে বসে রইল। সোহম বলল, "রণ, রণ, সন্ধে হয়ে যাচ্ছে, খাবি না?" রণ বলল ঘুম জড়ানো গলায়, "দূর, তোমারও দুধ আমার রোজ রোজ খেতে ভাল লাগে না।" "তবে কি খাবি?" "কফি।" "কফি খেতে যে ডাক্তার বারণ করেছেন।" "তাহলে চা।" চাও ডাক্তার দুবার খেতে বারণ করেছেন, কিন্তু সোহম নিজেই চা বানিয়ে নিয়ে এলো, সঙ্গে কিছু খাবার। রণ খাবারগুলো ছুঁলো না, শুধু চাটাই খেয়ে বলল, "আহ, কতদিন পর চা খেলুম।" সোহম বলল, "তোর কি খুব চায়ের নেশা ছিল?" "চায়ের নেশা মানে? আমি তো চকচক করে দাদুর প্লেট থেকে চা খেয়ে নিতুম, যখন এইটুকু। কান্নাকাটি করলে ঠাম্মা আমার দুধের সঙ্গে চা মিশিয়ে দিত।" "মা বারণ করতো না?" "মা? মা কোথায়? ছোটবেলা থেকেই দেখছি দাদু ঠাম্মা ছাড়া আমার কেউ নেই। মাকে খুঁজলেই দিদা বলতো, তোর মা গান গাইতে গেছে। রেডিওতে মার গান হলে আমি বন্ধ করে দিতুম, কিংবা সেখান থেকে যত দূরে পারি চলে যেতুম। মা আমাকে কখনো আদর করতো না, বনিকে টিটুকে যেভাবে করতো। মা আমাকে বাড়িতে একটা অনার্ড গেস্টের মতো দেখতো। আই ইউজ টু হেট মাই মাদার, সোহম মামু। শি ওয়াজ দ্য সেন্টার অফ মাই হ্যাট্রেড, ইনক্লুডিং হার মিউজিক।" সে উঠে বসে সোহমের মুখোমুখি হলো এবং পাশের দিকে চুপচাপ বসে থাকা অপালাকে দেখতে পেল। ভীষণ অপ্রস্তুত হয়ে সে বলল, "তুমি কখন এলে? দিস ইজ ভেরি আনফেয়ার, মা।" অপালা বলল, "তুই তো ঘুমোচ্ছিলি, উঠেই বকবক করতে আরম্ভ করে দিলি। আর শুনলেই বা, আমি তো তোকে বলেইছি আমি তোর বন্ধু।" সোহম বলল, "অপু, ঠান্ডা লাগিয়েছিস। এত করে বলি, তুই রোগা মানুষ, ভালো করে গরম জামা পরবি। দাঁড়া, বনমালী, বনমালী বলে ডাকতে ডাকতে সোহম ঘর ছেড়ে বেরিয়ে গেল। রণ বলল, "আমার কথা শুনে তুমি নিডলেসলি কষ্ট পেলে তো?" অপালা ধরা গলায় বলল, "আমি কষ্ট পেতে পারি এ কথা যে ভেবেছিস, তাইতেই আমার অর্ধেক কষ্ট কেটে গেছে। রণ, তুই খুব ছোট্ট হয়েছিলি তো, তুলোয় করে মানুষ করতে হয়েছিল অনেক সাবধানে। আমিও তখন ছোটই, তোকে আমি হ্যান্ডেল করতে পারতুম না। তোর ঠাম্মাই সব করতেন। তারপর তোর ওপর ওর এমন একটা মায়া পড়ে গেল যে আমাকে তোর কাছে ঘেঁষতেই দিতেন না। আদর শাসন কিছুই না। তুই আসলে ওদের অনেক কষ্টের একমাত্র শিবরাত্রির সলতে তো। আমি ওদের খুব ভয় পেতুম। তুই যত আদর চেয়েছিস সব আজ পুষিয়ে দিই, হ্যাঁ?" রণ খুব লজ্জা পেয়ে বলল, "কি যে বলো, আমি একটা ধেড়ে ছেলে।" "কিন্তু আমার ইচ্ছে করছে যে।" অপালা বলল, "আমিও তো বঞ্চিত হয়েছি। তুই আমার প্রথম সন্তান। তোর জন্য কত কান্না, কত উৎকণ্ঠা, কত স্নেহ, তোকে আদর করতে না পারার, শাসন করতে না পারার যন্ত্রণা।" বলে অপালা অনেকক্ষণ তার ঠান্ডা গাল ছেলের কপালের উপর রেখে দিল। তারপর পরম স্নেহ ভরে দুই গালে দুটো চুমো খেল। সোহম ঘরে ঢুকে বলল, "অপু, তুই এই কনককশনটা খেয়ে নে, তোর গলায় বেশ ঠান্ডা লেগেছে।" কাপটা নিতে নিতে অপালা বলল, "কি জিনিস এটা?" "আমার ট্রেড সিক্রেট, বলবো কেন? নাজনীনের কাছে শেখা। গরম গরম খা, সিপ করে করে। গলায় একটু রাখিস।" শিবনাথ এই সময় ঢুকে বললেন, "কি রণ, রণজিৎ, রণজয়, রণবীর, কেমন আছো?" "ভালো বাবা।" শিবনাথের মনে হলো বাবা ডাকটা ছেলের মুখে অনেকদিন পর শুনছেন। ওই চাটা খেয়ে নিয়েই
শিবনাথ বললেন, অপু চলো। অপালা বলল, রণ, আজ আসি? রণ অন্যরকম চোখে তাকিয়ে বলল, কাল আসবে তো সকালে? সোহমবাবু, সকালে মার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় না? অনায়াসেই। তবে তোমার মার তুমি ছাড়াও আবার 3টি সন্তান আছে কিনা? 3টে? হঠাৎ হেসে ফেলল রণ। ও, তুমি বাবার কথা বলছো? বাবা তো কোন সকালে খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যায়। টিটুবনিও তো কলেজ যায়, মা তো তারপরে আসতে পারে। তাহলে তোর সঙ্গে আমার ম্যান টু ম্যান কথাগুলো কখন হবে? রাতে, মা চলে যাবার পর। মার সামনেও কিছু কিছু হতে পারে, খুব প্রাইভেট গুলো রাতে। সোহম বলল, অপু, শুনতে পাচ্ছ? পাচ্ছি। তোমার কি মত? ঠিক আছে, কাল টিটুবনিকে কলেজ পাঠিয়ে আসবো বলে অপারা রণর মাথায় আরেকবার হাতটা রেখে বেরিয়ে গেল। আর তখনই রণ বলল, সোহম মামু, কি গান গেয়ে মা তোমায় ভালো করেছিল? কি অসুখ? অসুখটা অনেকটা তোর ধরনেরই। ডিটেল কি আর এতদিন পরে মনে আছে? তবে কারণটা এক। সত্যি, তোমারও এরকম মনের অবস্থা হয়েছিল? হয়েছিল। কাটিয়ে উঠেছ? অনেক দিন। তোর মার ওষুধে, মানে গানে। মা তাহলে খুব বড় জিনিয়াস বলো? শুধু জিনিয়াস নয় রণ, তোর মা মানুষ হিসেবেও খুব উঁচু দরের। ওই গানটা আমাকে শেখাবে, যে গানটা শুনে তুমি সেরেছিলে? সোহম টেপ ডেকটার কাছে গেল। তারপর মাস্টার মশাইয়ের বাড়ি গাওয়া তাদের দরবারির যুগলবন্দির শেষ মহড়াটা চালিয়ে দিল লো ভলিউমে। অনেকক্ষণ বাদে শেষ হয়ে যাবার পর যখন সে আস্তে আস্তে ক্যাসেটটা বার করে নিচ্ছে, দেখল রণ ঘুমিয়ে পড়েছে। বড় শান্ত, বাচ্চা লাগছে তাকে। সোহম পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বনমালীকে বলতে এক্ষুনি যেন খাবার গরম না করে, খোকাবাবু উঠলে হবে। এমন সময় পেছন থেকে শুনল রণ আবিষ্ট গলায় বলছে, ইটস ওয়ান্ডারফুল। এটাকে কি বলে সোহম মামু? দরবারি কানাড়া। এই সেই সুর যা শুনিয়ে মা তোমাকে সারিয়ে তুলেছিল? আপন মনেই বলছে রণ, যেন নিজেকেই শুধোচ্ছে। এবার খাবি তো? বেশি কিছু নয়, বড্ড ঘুম পাচ্ছে। ঘরে বনমালী খাবার দিয়ে গেল দুজনেরই। রণ খেতে খেতে বলল, ওসব কিছু নয় বলো মামু। কি সব? ওই সুমন টুমন, ওই মেয়েটা। নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। প্রায় প্রত্যেকের জীবনে এই ধরনের সংকট আসে। ইট ইজ সো কমন। আসলে কি জানো তো, অপমানটা খুব লেগেছে। ওই রকম অপমান তোর ওই সুমন কাপুরকেও অনেক খেতে হবে। হয়েছে, নোবডি ইজ স্পেয়ার্ড। আসলে ওদের লাইফস্টাইল, ভ্যালুজ সবই আমাদের থেকে এত আলাদা। টাকা টাকা টাকা। জানো পকেট মানি নিয়ে কি করে? রেসের মাঠে যায় রেগুলার। কোথা থেকে টিপস জোগাড় করে নিয়ে আসে কে জানে। তারপর পকেট মানি ডাবল ট্রিপল। ওই করেই তো আমার সঙ্গে ওর আলাপ রেসের মাঠে। আমাকে একটা দুর্দান্ত টিপস দিয়েছিল, 5,300 জিতেছিল। কিন্তু টাকার ব্যাপারেও কোনো দায়িত্ব নেই। নেচে কুঁদে মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে। তাহলেই বোঝ। আচ্ছা মামু, তোমরাও তো ব্যবসাদার। তোমার বাবা ব্যবসা করেন, কিন্তু ওদের টাইপের সঙ্গে তো তোমাদের কোনো মিল নেই। কেন? দেখ রণ, সব কথা বলতে পারবো না, কেন যে এত তফাৎ। আমাদের ব্যবসাটা কয়েক পুরুষের, প্রেসের ব্যবসা, লেখাপড়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। আমার দাদারা সবাই কোনো না কোনো পড়াশোনার চর্চায় আছেন। ঠিক টাকার পেছনে, টাকারই জন্য দৌড়াবার অ্যাটিচিউড আমাদের কখনো ছিল না। তুই যাদের কথা বলছিস তারা নুভো রিচ টাইপ। ভারত ভাগের পর কিছু লোক সরকারি খয়রাতির সুযোগটা প্রচন্ডভাবে লুটে নিয়েছে। কি ব্যবসা, কিসের ব্যাপার, এসবের উপরেই নির্ভর করছে একটা পরিবারের কালচার, তার ভ্যালুজ। সোহম মামু, তুমি তো এত দেশ বিদেশ ঘুরেছো, এত খ্যাতি, এত টাকা নিজের হাতে রোজগার করেছো। হোয়াই আর ইউ সো ডিফারেন্ট? আমার জন্য কটা ফাংশন বাতিল করে দিলে, বম্বে যাওয়া ক্যান্সেল করে দিলে। গান করছো কিনা শুনতে পাই না। এত কনসিডারেশন, স্যাক্রিফাইস, কেন তুমি এত আলাদা? সোহম বলল, কেন? কেন কে জানে। হয়তো গানের জন্য, হয়তো তোর মায়ের জন্য। মায়ের জন্য? কেন মামু? ডোন্ট মাইন্ড। ডু ইউ লাভ হার? সোহম প্রথমে কোনো উত্তর দিতে পারল না। রণ তাকে হঠাৎ এরকম একটা প্রশ্ন করে বসবে সে ভাবেনি।
কিন্তু এই ছেলেটিকে হতাশার হাত থেকে রক্ষা করতে, আত্মবিশ্বাস এবং জীবনে বিশ্বাস ফিরিয়ে আনবার জন্য সে মন প্রাণ দিয়ে এর সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে চলেছে, এই প্রশ্নের আঘাত এখন তাকে সইতেই হবে। সে বলল, ইয়েস রনো অ্যান্ড নো। তুমি যে সেন্সে কথাটা ব্যবহার করলে ঠিক সেই সেন্সে লাভ এটা নয়, আবার ঠিক ভাই বোনের ভালোবাসার মতো এটা নয়। টু বি ট্রুথফুল রনো, তুমি যদি কোনো রকম আর্টিস্ট হতে, পেন্টার, রাইটার, স্কাল্পটার, অ্যাবাভ অল মিউজিশিয়ান, তাহলে তোমাকে বোঝাতে পারতুম সহধর্মীদের মধ্যে একটা খুব সূক্ষ্ম বোঝাপড়া থাকে। সবাইকার সঙ্গে যে সবাইকার হবে তার কোনো মানে নেই, কারুর সঙ্গে কারুর হয়, সেতারের তার বাঁধার মতো। খাদের সাটা বাজালেই চিকারিগুলো দেখবে ঝনঝন করে বেজে উঠছে। এই একসঙ্গে বাজার ফলে সুরের একটা অনুরণন দুজনেরই মনের আবহাওয়ায় ছড়িয়ে থাকে। এটা হলো রনো সেই লাভ, নট দ্য কাইন্ড ইউ ফেল্ট ফর ইউর গার্লফ্রেন্ড, নট হোয়াট ইউর ফাদার ফিলস ফর ইউর মাদার। নিজেকে এভাবে বিশ্লেষণ করতে করতে সোহম যেন কেমন হয়ে যাচ্ছিল। অপালার প্রতি তার অনুভূতিকে সে কখনো এভাবে বিশ্লেষণ করে দেখেনি। জীবনের প্রথম আঘাতে সাংঘাতিকভাবে আহত একটি তরুণের প্রশ্নের উত্তরে সে এই বিশ্লেষণটা এক্ষুনি করল। খাওয়া শেষ করে সে আবার টেপ রেকর্ডারটার দিকে গেল। শুধু কল্যাণের যুগলবন্দিটা চালিয়ে দিয়ে সে বলল, রনো, তুমি এটা যথাসাধ্য মন দিয়ে শোনো। আমি সুরে কি করতে চাইছি না বুঝলে তোমার মা ওই সিকোয়েন্সগুলো ব্যবহার করতে পারতো না। আমার পক্ষেও সেই একই কথা প্রযোজ্য। এই বোঝাপড়া থেকে একটা অদ্ভুত অন্য প্রকৃতির ভালোবাসা জন্মায়। বলতে বলতেই সোহম আবার অনুভব করলো তারা দুজন, সে আর অপালা, তানপুরোর জুড়ির তার। আসলে তারা বোধহয় কিন্নর মিথুন, কোনো দেবতার অভিশাপে এভাবে বিচ্ছিন্ন হয়ে রইল। তার এই অনুভব একান্ত নিজস্ব, একথা সে স্বভাবতই রণকে বলল না। অপুকেও কি কখনো বলবার সুযোগ আসবে? 25। রণ ভালো হয়ে বাড়ি ফেরবার পর অপালা বলল, ছাতের ঘরে রণকে থাকতে হবে না, তারা চলে যাবে ছাতের ঘরে। রণ দোতলায় মা বাবার ঘরে সুখ। তার আসলে ভয় ছিল ওপরের ঘরের ওই একটেরে নির্জনতা এবং পরিবেশ রণর পুরনো ক্ষতগুলোকে আবার জাগিয়ে দিতে পারে। রণ বিনা প্রতিবাদে ব্যাপারটা মেনে নিল। আরেকটা পরিবর্তন হলো বাড়িতে। বিশু এসে তার বাবাকে জানালো তারা আসছে মাসের প্রথম দিনে, অর্থাৎ 1 এপ্রিল এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যোধপুর পার্কে ফ্ল্যাট কিনেছে। মনোহর ও পারুল হতভম্ব হয়ে চেয়ে আছেন দেখে বিশু জানালো এ বাড়ির আবহাওয়া তার স্ত্রীকে কোনোদিনই শ্যুট করেনি। সম্প্রতি রণর ঘটনার পর সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বিশেষত তার স্ত্রী সন্তান সম্ভবা এতদিন পর তাকে সম্পূর্ণ শারীরিক ও মানসিক আনন্দের আবহাওয়ায় থাকতে বলেছেন ডাক্তার। বিশু এবং জয়া বাড়ি ছেড়ে গেল, কিন্তু তাদের নিজেদের ব্যবহারের ঘর দুটি তালা দিয়ে গেল। যোধপুর পার্কের ফ্ল্যাট যথেষ্ট বড়, 3খানা বড় বড় ঘর, বিরাট হল, বারান্দা। ফিরে এসে মনোহর নিঃশ্বাস ফেলে পারুলকে বললেন, যার যা সাধ্য তা করুক না, মানা করছি না, কিন্তু একখানা ঘর অন্তত খুলে দিয়ে গেলে পারত। মেয়ে দুটো আর কতদিন ওইভাবে জড়সড় হয়ে থাকবে? রণর ঘরখানাই এখন প্রায় শিবনাথের পুরো পরিবারের বসবার ঘর হয়ে দাঁড়িয়েছে। রণ আজকাল তার বোনেদের সঙ্গে খুব মিশছে। আজ দাদু দিদা শুতে চলে গেলে রণ হঠাৎ বলল, মা, তুমি ভেবো না, তোমাকে আমি ওই রকম কি ওর চেয়েও ভালো বাড়ি বানিয়ে দেব। অপালা ধরা ধরা গলায় বলল, বাড়ি আমার চাই না, তুই খুব স্বাস্থ্যবান ভালো ছেলে হয়ে ওঠ। সোহম মামুর মতো? সোহম মামুর মতো কেন, তোর বাবার মতো, তোর প্রদ্যোৎ মামার মতো। এর পরের দিন সকালবেলায় শিবনাথকে ঠেলে তুলল অপালা। গলাটা তাকে দেখিয়ে ইশারায় বলল, আমার গলাটা বন্ধ হয়ে গেছে, একদম স্বর বেরোচ্ছে না। শিবনাথ বললেন, ও কিছু না, ঠান্ডা লেগে গেছে, আমি ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। দিন 10 পরেও যখন ঠিক হলো না, তখন ডাক্তার বললেন সিঙ্গার্স থ্রোট হয়েছে, ওষুধ দিচ্ছি। তাতেও কিছু হলো না। ভালো ইএনটি বিশেষজ্ঞ নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বললেন, কিচ্ছু পাচ্ছি না, কোনো নডিউল না, ল্যারিঞ্জাইটিস না, কিচ্ছু না। শিবনাথকে আড়ালে ডেকে বললেন, আচ্ছা, উনি কি খুব ইমোশনাল, সহজে আপসেট হয়ে পড়েন? কই না তো।
মনে করুন তো খুব শকিং কিছু হয়েছে কি না সম্প্রতি? তা তো হয়েছেই, ছেলে প্রায় যেতে বসেছিল, একেবারে সুইসাইডের চেষ্টা। ডাক্তার সব শুনে বললেন, আমার মনে হচ্ছে জিনিসটা নিউরোটিক হিস্ট্রি, টেনশন, শক ইত্যাদির ফল। ওকে আনন্দে রাখুন, কোথাও থেকে ঘুরিয়ে আনুন, ওষুধ দিচ্ছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হঠাৎ একদিন দেখবেন কথা বলছেন। ইন দ্য মিন টাইম এ নিয়েও, অর্থাৎ গলার এই অবস্থা নিয়েও কোনো উদ্বেগ বাড়িতে যেন প্রকাশ করা না হয়। শিবনাথ পুরো পরিবার নিয়ে গোয়া ঘুরে এলেন। খুব আনন্দ করে বিভিন্ন বিচে ঘোরা হলো, স্নান হলো, 3 ভাই বোন খুব আনন্দ করলো। শিবনাথ কন্ডাক্টেড ট্যুরের বাসে বসে অপালার পাশে প্রতি মুহূর্তে আশা করেন, এই বুঝি সে এক কলি গেয়ে উঠল। তাঁর আশা পূর্ণ হয় না। মাঝে মাঝে শুধু বাইরের দৃশ্য দেখে অপালা ফিসফিস করে বলে, কি সুন্দর। শিবনাথ ভয়ে তাকিয়ে বলেন, আর কোথায় যাবে বলো, নিয়ে যাব। সুতরাং তারা মহাবালেশ্বর এবং বোম্বে থেকে এলিফ্যান্টা দেখে আসেন। মুগ্ধ চোখ অপালার, মুখে ভাষা নেই, চোখ খালি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে। কিন্তু এত দেখে শুনে বাড়ি ফেরবার পরও অপালা ভালোভাবে কথা বলতে পারল না। গান করা তো দূরের কথা, সে নিচের ঘরে গিয়ে কখনো আপন মনে তানপুরো ছাড়ে, কখনো স্বরমণ্ডলটা কোলে নিয়ে উদাস হয়ে বসে থাকে, কখনো হারমোনিয়ামে ঝড়ের মতো তান তোড়া তোলে। শিবনাথ অফিস থেকে ফিরলে একটি বোবা মহিলা চা দিয়ে যায়। সবাই যখন একসঙ্গে খেতে বসে, একজন বোবা বউ পরিবেশন করে। সোহম এসে গান ধরে, গজল, ঠুংরি, দাদরা। অপালার চোখ ভরে ওঠে। হঠাৎ হঠাৎ সে মুখ খুলে যোগ দেবার জন্য, কিন্তু গলা দিয়ে স্বর বেরোয় না। রাত্রে এক আকাশ নীল বুকে নিয়ে ছাদের ঘরে দুজনে শুয়ে থাকে। শিবনাথ সন্তর্পণে খুব নরম আঙুলে তার সারা মুখে, মাথায়, শরীরে হাত বুলিয়ে দেন। অঘরে ঘুমিয়ে পড়ে অপালা, কিন্তু শিবনাথ নিঘুম। ভাবছেন, ডাক্তারের ডায়াগনোসিস ঠিক তো? ক্যান্সার ট্যান্সার। শিউরে উঠে শিবনাথ ভাবেন, আর দেরি নয়, সোহমের সঙ্গে, প্রদ্যোতের সঙ্গে কথা বলতে হবে। প্রদ্যোত ফোনে তার মতামত জানিয়েছে আগেই। মেরিল্যান্ডের বাল্টিমোরে জন হপকিন্স হসপিটালের সঙ্গে সে কথাবার্তা বলছে। সেখানে যাবে না মিনেসোটায় মেয়োজে যাবে, এই নিয়ে কথা চলছে। অনেকে পরামর্শ দিচ্ছেন ব্যাঙ্গালোরে একবার নিয়ে যেতে। মস্ত বড় ইএনটি স্পেশালিস্ট জন ম্যাথিউস রয়েছেন সেখানে।